নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক নিয়মিত আপনারা দেখছেন এবং যত নির্বাচন এগোবে হট সিটে হট টকে কিন্তু আলোচনা আরও তীব্র হবে এবং আপনারা প্রত্যেকেই যা এক্সপেক্ট করেন হট সিটে হট টক থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের যা আশা, আপনারা যা চান, যা লেখেন, আমরা দেখি যতটা সম্ভব চেষ্টা করব সেগুলো মিট আপ করার। হট সিটে হট টকে আজকেও আপনারা প্রতি পর্বের মতোই আমরা তিনটে পার্ট রাখছি, তিনটে মেন এজেন্ডা রাখছি, যে তিনটে এজেন্ডা নিয়ে আমরা বিশ্লেষণ করব। কোন কোন এজেন্ডা? প্রথমেই সর্বপ্রথম সবথেকে গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। আপনার মনে থাকবে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর হওয়ার পর বাংলায় এসছিলেন, আলিপুরদুয়ারে তিনি সভা করেছিলেন এবং সেই সভায় তিনি অপারেশন সিন্দুর নিয়ে অনেক কিছু বলেছিলেন। সেই দিনকেই মুখ্যমন্ত্রী পাল্টা প্রেস কনফারেন্স করেন, করে কি বলেছেন আপনারা প্রত্যেকে জানেন প্রধানমন্ত্রীর বিষয়ে, সিঁদুর অপারেশন সিন্দুর নিয়ে, সিঁদুর শব্দ নিয়ে। তাহলে কিছুদিন পর হঠাৎ করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পিএমও অফিসে সময় চাইলেন, মানে প্রধানমন্ত্রী সময় চাইলেন। কেন? এই বৈঠক 1-to-1, মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, কিন্তু কথা হচ্ছে এই বৈঠকের তাৎপর্য কি? হঠাৎ করে কেন মুখ্যমন্ত্রী সময় চাইলেন প্রধানমন্ত্রীর এই হট ডিসকাশন, এই হট কনভারসেশনের পর? এবার উল্টো দিক থেকে এখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী সময় দেননি, পিএম অফিস থেকে দেওয়া হয়নি। তাহলে কোথাও কি প্রধানমন্ত্রী 1-to-1 মিটিং অ্যাভয়েড করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় আমরা রাখছি ওবিসি মামলায় কিন্তু আবারও রাজ্য সরকার ধাক্কা খেয়েছে। আপনারা প্রত্যেকে জানেন ভোটের আগে তৃণমূলের সংরক্ষণ ধাক্কা আমরা বলছি, তৃণমূলের সংরক্ষণ ধাক্কা। তাহলে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি যে জারি করা হয়েছে তার উপর স্থগিতাদেশ দিয়েছে কিন্তু হাইকোর্ট। তাহলে ওবিসি নিয়ে কিন্তু আরও একটা ট্রাম্প কার্ড বিজেপি পেয়ে গেল। তৃণমূলও কিন্তু প্রেস কনফারেন্স করে বলছে এটাই বিজেপির কাজ। থার্ড আমরা কি রাখছি? খিদিরপুরে আপনারা জানেন 1300 দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মুখ্যমন্ত্রী গেছেন, 1 লাখ টাকা করে কম্পেনসেশন বলেছেন। পরদিনই গতকালকে শুভেন্দু অধিকারী সেখানে গেছেন, সেখানে বলছেন এটা আগে থেকেই স্ক্রিপ্টেড করা ছিল, অর্থাৎ প্ল্যান করে আগুন লাগানো হয়েছে, ওখানে শপিং মল হবে বলে। তাহলে 3টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ থাকছে। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, আপনারা হট সিটে হট টকে যার বিশ্লেষণ শোনেন, অনেক কিছু জানান এবং অনেক কিছু আপনারা বলেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই আমাদের গুরুত্বপূর্ণ ফার্স্ট মমতা মোদি বৈঠক। অর্কদা, আপনার মূল্যায়ন। প্রথম কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই জন্য মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রী সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। বেশ, কিন্তু এখনো একান্ত বৈঠকের বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীর দপ্তর জানায়নি। বেশ, তার কারণ আছে। প্রথম কথা, অতীতেও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, একটা কাগজ নিয়ে যেতেন, বাইরে বেরিয়ে কিছুদিনের মধ্যেই বলতেন যে আমি প্রধানমন্ত্রীকে বলেছি, কেন্দ্র বঞ্চনা করছে, ইত্যাদি ইত্যাদি। এই একটা ন্যারেটিভ তিনি তৈরি করে বাজার গরম করেন। তো এখন প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে যে মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী দেবেন, কিন্তু কোনো একান্তে বৈঠক হবে না। মুখ্যমন্ত্রীকে তার রাজ্যের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিতে হবে, কাগজ, ফাইল, নথি, যা রাজ্য সরকারের বক্তব্য সেটা লিখিতভাবে নিয়ে আসতে হবে এবং আধিকারিকদের নিয়ে। প্রধানমন্ত্রীও থাকবেন এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরাও থাকবেন। অর্থাৎ দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এই যে তৃণমূল বারবার বলছে যে 1,77,000 কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে, আবার কেন্দ্রের বক্তব্য বিগত 11 বছরে 8.5 লক্ষ কোটি টাকা তারা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। আর যেহেতু বিষয়টা টাকা পয়সার, তাই কাগজ কলম নিয়ে, তথ্য পরিসংখ্যান নিয়ে বৈঠকে বসাটা দস্তুর। কিন্তু মুখ্যমন্ত্রী বসতে চান না।
তিনি কি দাবি দাওয়া আদায়ের জন্য যান, নাকি প্রধানমন্ত্রীর কাছে করজোরে মিনতি করেন যে ওই বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত যুবরাজের গায়ে যেন হাতে না পড়ে? অনেকে বলেন যে তিনি প্রধানমন্ত্রীকে কাতর অনুরোধ করেন তার উত্তরাধিকারীকে যেন না ছোঁয়া হয়। উনি থরি না দাবি দেওয়া আনতে যান, বাইরে বেরিয়ে এই কথাগুলো বলেন। আসলে সত্য কথা বলার অভ্যাস 14 তলার খুব একটা নেই। তা কাহা তো এই সমস্ত কথা হবে, ভোট এসে যাচ্ছে, রাজ্য বিজেপিরও চাপ আছে। তারা প্রধানমন্ত্রী দপ্তরকে বলেছে হ্যাঁ দেখা করবেন, কেন করবেন না। প্রধানমন্ত্রী সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গেই সাক্ষাৎ করেন, স্টালিনের সঙ্গে করেন, সিদ্দারামাইয়ার সাথে করেন, সবার সাথে করেন, রেবন্ত রেড্ডির সঙ্গে করেন, বিজয়নের সঙ্গে করেন, কেন মমতাদির সঙ্গে করবেন না? নিশ্চয়ই করবেন। কিন্তু রাজ্যের দাবি দাওয়া জানাতে যাচ্ছেন, কাগজপত্র নিয়ে যান, আধিকারিকদের নিয়ে যান। তাহলে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। মুখ্যমন্ত্রী যাবেন না, কারণ আধিকারিকদের নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন না, কারণ তার তো বলার কিছু নেই। যে সমস্ত দাবি দাওয়া করছেন সেগুলো কতটা বাস্তবসম্মত সবার মনেই সন্দেহ আছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে বৈঠক হচ্ছে না। বৈঠক হতে পারে যদি প্রধানমন্ত্রীর দপ্তর যে কথাগুলো বলেছেন সেটা মুখ্যমন্ত্রী মেনে নেন। বেশ, অর্থাৎ এখানে আমার দুটো প্রশ্ন থাকবে। প্রথম, যে একান্তে বৈঠক সময় চাওয়া, এবং দ্বিতীয় এই যে ডিলে, এখনও যেটা আপনি বললেন যে এখনও সময় দেওয়া হয়নি, তাহলে কি মুখ্যমন্ত্রী একান্তে সময় চাইছেন যাতে অন্য কোনো কারোর ইনভলভমেন্ট না থাকে সেই বৈঠকে? প্রথম। দ্বিতীয়, প্রধানমন্ত্রী এখনও পিএম অফিস থেকে টাইম দেওয়া হয়নি, কোনো একটা জায়গায় কি অ্যাভয়েড করা হচ্ছে না টাইম বাই করা হচ্ছে? না না, অ্যাভয়েড টাভয়েড না, টাইম বাইও না, পরিষ্কার বলা হয়েছে রাজ্যের দাবি দেওয়া নিয়ে যদি আলোচনা হয় আধিকারিকদের সঙ্গে নিয়ে আসতে হবে, তথ্য নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি জানি না, মুখ্যমন্ত্রীতে রাজি হবেন না, আধিকারিকদের নিয়ে উনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন না, তাহলে তো আধিকারিকরা সব জেনে যাবে মাননীয় কীভাবে কাতর অনুরোধ করছেন তার উত্তরাধিকারীর কেশাকগুলো যাতে কেন্দ্রীয় এজেন্সি স্পর্শ না করে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন, এটা আধিকারিকরা জেনে গেলে তো মুশকিল, সব কিছু তো ফাঁস হয়ে যাবে। ওইটা মাননীয় কখনো করবেন না, যে আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি যাবেন না। বেশ, আপনার মূল্যায়ন কি অর্কদা, এই মিটিংয়ের মেন এজেন্ডা কি, যেটা আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, যুবরাজের ক্ষেত্রে, সেটাই কি মেন এজেন্ডা, নাকি অনেক টাকা কেন্দ্র দিচ্ছে না, সবসময় মুখ্যমন্ত্রী টাকা কেন্দ্র আটকে রেখেছে? টাকা পয়সা চাইতে হলে কাগজপত্র নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকার আধিকারিকরা, রাজ্যের আধিকারিকরা বৈঠকে বসবেন, মুখ্যমন্ত্রী চাইলে সে বৈঠকে থাকতে পারেন, প্রধানমন্ত্রীও থাকবেন। দাবি দেওয়া আদায়ের বৈঠক কি কোনো কাগজপত্র ছাড়া হয় নাকি? কখনোই হয় না, কাগজপত্র তো মাস্ট। এটা অনেকে বলেন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন তার উত্তরাধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। যদিও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকে কি আলোচনা হয় সেটা ওখানে উপস্থিত দুজন ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয়, বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কিছু না বললে সেটা জানা সম্ভব নয়। বেশ, তবে অনেক ক্ষেত্রে অনেক কিছু তো 2-2-4 করতে হয়। তৃণমূলের লোকজন, বিজেপির লোকজনই বলেন যে এই রকম আলোচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি। বেশ, আরেকটা জিনিস সেটা ইন্টারেস্টিং, সেটা হলো যখন প্রধানমন্ত্রী এলেন তার অপারেশন সিন্দুরের পর, এবং সেদিনকেই মুখ্যমন্ত্রী যেভাবে প্রেস কনফারেন্স করলেন, দর্শকরাও দেখেছেন যে কতটা অ্যাগ্রেশন ছিল তার মধ্যে। তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়ে অল অফ আ সাডেন প্রধানমন্ত্রীর সঙ্গে সময় চাওয়া। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি বলছি এই যে রিভার্স, মানে দুম করে তার ক্যারেক্টারিস্টিক্স বদলে যাওয়া। উনি রাজনীতিবিদ, উনি ভোটের স্বার্থে সব কিছু করেন, প্রধানমন্ত্রীকে বিলো দ্য বেল্ট অ্যাটাক করেন, এটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন যেমন তখন তেমন, আর ভোট ছাড়া তো উনি কিছু বোঝেন না। এখন তো
এই যে ডিএ দিতে হবে, রাজ্য সরকার নতুন করে বাজার থেকে চড়া সুদের টাকা ধার করবে। টাকা পয়সা নেই, কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করলে রাজ্য চলতে পারে না। আমি ডিএ নিয়ে আপনাকে একটা ছোট প্রশ্ন করব। এই যে যদি আমাদের এজেন্ডা না হয়, তাও দর্শকদের জন্য যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন, ডিএর তো ডেট চলে এলো। ডিএ দেবে তো, ডিএ দেবে, সেই জন্য রাজ্য সরকার বাজার থেকে চড়া সুদে টাকা ধার করবে। 25% ডিএ, হ্যাঁ, কিছুটা যা আছে তার থেকে দেবে, বাকিটা বোধহয় ধার করবে বাজার থেকে। দিয়ে দিতে বাধ্য, না হলেই আদালত অবমাননা হয়ে যাবে, সেটা রাজ্য সরকার চাইছে না। বেশ, সুতরাং আমরা এখানে অন্য অনুষ্ঠানে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামে যৌথ মঞ্চের ভাস্করবাবু এসেছিলেন অর্কদা। তিনি বলছেন যে না দিলে তো আমাদের অন্নবান্ন অভিযানের দিকে ভাবতে হবে, কিন্তু আমাদের কাছে খবর আছে দেবে, যেটা আপনি বললেন এখন এই মুহূর্তে। ওকে অর্কদা, পরের যে টপিকে আমরা যদি যাই, পরের যে টপিক সেটা হলো ওবিসি মামলায় কিন্তু ধাক্কা রাজ্য সরকার, আবার কিন্তু হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে নতুন বিজ্ঞপ্তিকে। প্রথমে আপনার ইনিশিয়াল বিশ্লেষণ নেব। এর জন্য দায়ী বুদ্ধবাবু। 2010 সালে তিনি করেছিলেন সমস্ত আইন কানুনকে তোয়াক্কা না করে এই যে ওবিসির তালিকা এ, তালিকা বি, আসলে সাচার কমিটির রিপোর্ট যখন প্রকাশিত হয়, মুখ্যমন্ত্রী এই বুদ্ধবাবু মানতেই চাননি যে বাংলায় মুসলিমদের এরকম অবস্থা। তারপর 2010 সালে তড়িঘড়ি করে তিনি ওই একটা সংশোধিত তালিকা তৈরি করেছিলেন। তৃণমূল সরকার আসার পরে আরও কিছু যোগ হয়, তা মামলা হয়। একটা ওবিসি তালিকা তৈরি করতে গেলে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমীক্ষা করবে, নাকের মত নেওয়া হবে, অনেকের সঙ্গে কথা বলতে হবে, কিছু প্রসিডিউর থাকে, সেগুলো তো তখন করা হয়নি, সেই জন্য বাতিল হয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। রাজ্য সরকার বলছিল 3 মাসের মধ্যে নতুন করে তালিকা তারা তৈরি করবে। তা কীভাবে তালিকা তৈরি করা হলো, কি সমীক্ষা হলো? দুটো আইনকে ব্যবহার করেছে। অভিযোগ হচ্ছে ধর্মের ভিত্তিতে একটা বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেওয়া হচ্ছে। আসলে নিয়মকানুন মেনে না করলে যা হয় সেটাই হয়েছে। এটা আসলে রাজ্য সরকারের একটা অন্য ছক আছে। রাজ্য সরকার ভিকটিম কার্ড খেলতে চাইছে। দেখো, আমরা ওবিসির তালিকা করেছিলাম, এই আদালত মামলা করে সব আটকে দিচ্ছে, আমরা কি করব? আমরা তো চেষ্টা করেছিলাম। অর্থাৎ সরকার চেষ্টা করেছিল, আইনজীবীরা আদালতে গিয়ে সেগুলোতে জল ঢেলে দিচ্ছে। অর্থাৎ এটা তৃণমূল প্রচার করবে যে আমরাই ভিকটিম, আমরা তো চেষ্টা করতে চাই, কিন্তু তারা যে আইন কানুন মানবে না, এটা তো দেশের আদালত মেনে নেবে না। এক্ষেত্রেও তাই হয়েছে, জটিলতা বাড়বে, উত্তরোত্তর জটিলতা বাড়বে। অর্থাৎ কালকেই প্রাপ্ত বসু প্রেস কনফারেন্স করে বলেছেন পোর্টাল খোলার জন্য, পরীক্ষা যারা ভর্তি হবেন, আবার কালকেই এই হাইকোর্টে স্টে। সুতরাং সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভর্তির ক্ষেত্রে কী কোনো প্রভাব পড়বে জানি না। 2010-এর আগে যে সংরক্ষণ ছিল সেই তালিকা মেনে হবে। 66টা শ্রেণীকে এই তালিকায় যুক্ত করা হয়েছিল। শিক্ষা দপ্তরের কথা যত কম বলা যায় তত ভালো। উনি ব্রাত্য বসু নন, উনি নাট্য বসু। তবে ব্রাত্যবাবু একটা জিনিস চেষ্টা করেছিলেন যে অনলাইনে অ্যাডমিশন, এইটা ভালো উদ্যোগ। পার্থ চট্টোপাধ্যায় চাননি বলেই তো তখন দুর্নীতি হয়েছিল অ্যাডমিশনকে কেন্দ্র করে। কিন্তু উনি চাইলে পরেও তো সব হবে না। আমি মনে করি ব্রাত্যবাবুর সদিচ্ছা আছে, কিন্তু মাননীয়ার সম্মতি ছাড়া এক পা চলতে তিনি পারেন না। আমি এটাও বিশ্বাস করি না যে আদালত স্থগিতাদেশ দিতে পারে এই বিজ্ঞপ্তিকে, এটা রাজ্য সরকার জানতো না, সব জানতো, জেনেও তারা করেছে ওই ভিকটিম কার্ড খেলবার জন্য। আমরা চেষ্টা করছি, দেখো আইনজীবীরা গিয়ে আদালতে যাচ্ছে, তৃণমূল তো প্রেস কনফারেন্স করে তাই বলার চেষ্টা করছে। বিজেপির কাজই মাননীয় বিচারপতিদের দিকে আঙুল তুলছে ওরা। এটা ওদের পুরনো খেলা, পুরনো অভ্যাস। মানুষ এগুলো বুঝে গেছে। একটা ভালো খবর নেই রাজ্যের শাসক দলের দিকে, যেখানেই হাত দিচ্ছে সেখানেই বাধা পড়ছে। না, ডিএটা যদি আপনি যেভাবে সেটা তো যদি আলটিমেটলি কর্মচারীদের আন্দোলনের জয়, কোথাও একটা গিয়ে কি বাধ্য হচ্ছে 2026-এর ইলেকশনের দিকে তাকিয়ে ঋণ নিয়ে দিয়ে দিচ্ছে। ইলেকশনের দিকে তাকিয়ে বাকিয়ে না, দিতে বাধ্য হচ্ছে। যদি সুযোগ থাকতো দিত না।
তাহলে আদালত অবমাননা হয়ে যাবে। 26-এ কি হবে তো দেরি আছে, 10 মাস দেরি আছে, তখন অনেক কিছু হবে, এর মধ্যে কত ঘটনা হবে। এখনই সব কিছু 26-এর দিকে তাকিয়ে বলা যায় না কোনটা কিসের অভিঘাত পড়বে। কিন্তু সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের কাছে প্রায়োরিটি নয়। বেশ, অর্ক, তাহলে ওবিসি নিয়ে যেটা আপনি বলছিলেন, এই যে স্থগিতাদেশ হলো, এতে কি রিয়াকশন আসবে? না তৃণমূল সেই ব্লেম গেম? ওই তো ভিকটিম কার্ড খেলবে। তৃণমূল বলবে যে আমরা চেষ্টা করেছিলাম গরিব মানুষকে যাদের দরকার তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করতে, বিজেপি ধর্ম নিয়ে সুরসুরে দিচ্ছে, আর একদল আইনজীবী আদালতে গিয়ে সব কিছু আটকে দিচ্ছে, তা আমরা কি করব? আমরা তো আদালতের উপরে যেতে পারি না, এটাই বলবে। এটাই মানুষকে বোঝাবার চেষ্টা করবে যে আমরা ভিকটিমাইজড হচ্ছি, আমরা তো চেষ্টা করেছি। ঠিক যেমন 26,000 চাকরি বাতিলের পরে মুখ্যমন্ত্রী বললেন না যে আমরা তো চাকরি খাইনি, আইনজীবীরা গিয়েছিলেন। এগুলো বোঝা যাচ্ছে, এগুলো ভিকটিম কার্ড খেলা। এটাও স্ট্র্যাটেজি। ইচ্ছা করে ভুল বিজ্ঞপ্তি দেবো, ইচ্ছা করে এমন সরকারি সিদ্ধান্ত নেব যেগুলো আদালতে চ্যালেঞ্জড হবে এবং স্থগিতাদেশ হবে, তাতে একদিকে ওই ভিকটিম কার্ড খেলার সুবিধা হবে। এখন আপনি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলেন, সেই বিজ্ঞপ্তিতে অনেক প্রশ্ন হলো, মামলা হলো, স্থগিতাদেশ হলো, তাহলে কি রাজ্য সরকারের কী সুবিধা হলো? যারা ওই পরীক্ষাকে ফর্ম ফিল আপ করলো, 500, 100 যাই হোক, যে টাকা দিতে হলো সেই টাকাটা রাজ্য সরকারের ঘরে এলো। আর পরীক্ষা স্থগিত হয়ে গেলে, প্রক্রিয়াতে আদালত হস্তক্ষেপ করলে, এই মুহূর্তে রাজ্য সরকারকে পাকা চাকরি টাকরি দিতে হবে না, রাজকোষের অবস্থা খারাপ, রাজকোষের কিছুটা সাশ্রয় হবে, আবার একসঙ্গে ভিকটিম কার্ডও খেলা হবে। এটাই উদ্দেশ্য, আর কিছু না। বেশ, অর্কদা, আমরা লাস্ট পার্টে যদি যাই, খিদিরপুরে অগ্নিকাণ্ড, আপনারা জানেন, আপনারা প্রত্যেকে জানেন যে খিদিরপুরে অগ্নিকাণ্ডে 1300 দোকান প্রায় পুড়ে গেছে। সেখানে মুখ্যমন্ত্রী গেলেন, যাওয়ার পর বললেন আমি 1 লাখ টাকা করে দেবো আর 50,000 টাকা করে দেবো। 1 লাখ টাকা যাতে পুরো ক্ষতি হয়েছে, 50,000 টাকা যাতে পুরো ক্ষতি হয়নি। পরের দিনকেই শুভেন্দু অধিকারী গেলেন এবং একটা বোম্বাস্টিক স্টেটমেন্ট করলেন। তিনি বলছেন যে এটা প্ল্যান্ড, আগে থেকে এটা প্ল্যান করা ছিল এবং এখানে শপিং মল হবে, কলকাতার স্পেসিফিক নাম বলে বলছেন যে এই জায়গাগুলোতে আগুন লাগানো হবে এবং সেখানে শপিং মল করা হবে। জানি না, শুভেন্দুবাবু যখন এই অভিযোগ করেছেন, এই অভিযোগের সপক্ষে ওনাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ তো করা যায় না। প্ল্যান্ড ওয়েতে আগুন লাগানো হচ্ছে, আমি তো জানি না, এটা শুভেন্দুবাবু বলছেন, শুভেন্দুবাবুকে প্রমাণ করতে হবে। বাজার গরম করে তো লাভ নেই। হতে পারে শুভেন্দুবাবুর অভিযোগ সত্যি, কিন্তু এই অভিযোগের সপক্ষে কি তথ্য আছে তার কাছে, সেটা তো বলতে হবে। দুর্ভাগ্যজনক ঘটনা, কর্পোরেশনের গাফিলতি। কেন সেখানে ওরকম প্লাস্টিকের সারি সারি প্লাস্টিক, গ্যাস সিলিন্ডার অনেকে রান্না করে খেত ওখানে, এগুলো কর্পোরেশনের নজরে কেন পড়েনি, এটা কর্পোরেশনই বলতে পারবে। সার্বিকভাবে ব্যর্থ প্রশাসনের যা যা নিদর্শন হয়, সব নিদর্শন এখন আমাদের চোখের সামনে। এই অগ্নিকাণ্ডটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যেই তো দেখি এখানে আগুন, ওখানে আগুন। ইট হ্যাজ বিকাম আ কমন প্র্যাকটিস। গাফিলতিটা কোথায়? দমকল আসতে দেরি করছে বলছে, যারা ওখানে, যাদের ওখানে দোকান ছিল তারাও অনেক আইন কানুন মানতেন না। হ্যাঁ, ওগুলো যৌতুকগৃহ হয়ে গেছে। আর দমকলের ইঞ্জিনে নেই আর কি, জল নেই, তারা গঙ্গা থেকে জল নিয়ে আসে, অনেক রকম শুনছি, দেরিতে এসছে। তাও দমকল কর্মীরা সাধ্যমতো করেছেন। পরিকাঠামোয় অপ্রতুলতা থাকলে কী করবেন? কিন্তু শুভেন্দুবাবু যে অভিযোগ করেছেন, সেই অভিযোগটাকে আমাকে প্রমাণ করতে হবে। এমনি হাওয়ায় ভাসিয়ে 1 লাখ টাকা মাত্র মুখ্যমন্ত্রী কম্পেনসেশন বলছেন। সেখানকার ব্যবসায়ীরা বলছেন যে আমাদের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার জিনিস চলে গেল। উনি তো বলেছেন যে আবার একটা কোনো জায়গায় শিফট করে দেবেন। এটা সরকার তো আর লক্ষ লক্ষ টাকা ওইভাবে কম্পেনসেশন দিতে পারে না। এটা সরকার নিজের মতো করে যা দেওয়ার দিয়েছে। কলকাতা কর্পোরেশন তো দায় এড়াতে পারে না। কেন সব খতিয়ে দেখেনি? একটা সামান্য আগুন লাগলে কি হতে পারে তার তো ধারণা থাকা উচিত। এরা জেগে ঘুমোলে পরে যা হওয়ার তাই হয়েছে। বেশ, অর্কদা, একদম শেষে আমরা সংক্ষেপে আপনাকে জিজ্ঞেস করবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বৈঠক কি এখনো অবধি আপনার? না, বৈঠক হতেই পারে, কিন্তু মুখ্যমন্ত্রীকে তার সচিবদের নিয়ে যেতে হবে। একান্তে বৈঠক হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, সেখানেই বৈঠক আপাতত সেখানেই আটকে আছে। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন আমাদের আজকের পর্বে আমরা 3টে মেজর টপিক নিয়ে কথা বললাম এবং তার মধ্যে ডিএর ব্যাপারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা যা লাস্ট আপডেট আমরা আজকের এই পর্ব থেকে অর্কদা বললেন,
সরকার ঋণ নিয়ে ডিএ মেটাবে, নাহলে কন্টেম্পট অফ কোর্ট ডিএ কিন্তু দিতেই হবে। এখন রাজ্য সরকারি কর্মচারীরা 27 তারিখ যত এগোচ্ছে তারাও বসে আছেন যে আলটিমেটলি কি হয় সেটা জানবার জন্য। কিন্তু আমাদের আজকের প্রধান যে টপিক ছিল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক, অর্কদা যেভাবে বললেন একান্তে বৈঠক চাইছেন মুখ্যমন্ত্রী, কিন্তু পিএমও অফিস বলছে না, আধিকারিকদের নিয়ে আসতে হবে। প্রশ্ন হচ্ছে যে এই বৈঠক কি হবে, হলে কিভাবে হবে, এই নির্যাস কি, ডেফিনেটলি আমাদের সেদিকে নজর থাকবে। এবং তার সঙ্গে আমরা ডিসকাস করলাম ওবিসি নিয়ে। আপনারা জানেন ওবিসি মামলা কিন্তু আবারও ধাক্কা রাজ্য সরকারের, কে ডিভিডেন্ড পাবে কে পাবে এই ব্লেম গেম চলতেই থাকবে। এবং শেষে খিদিরপুরে অগ্নিকাণ্ড নিয়ে কিন্তু ডিসকাস করলাম। এইভাবে হটসিটা হটটকের পর্ব চলতে থাকবে। আমরা বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। আর অন্যান্য সব অনুষ্ঠান এবং খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।